ইলন মাস্ককে ছাড়িয়ে বর্তমান বিশ্বের শীর্ষ ধনী এখন লুই ভিত্তোর মালিক বার্নার্ড আর্নল্ড। আর তার সমস্ত সম্পত্তি যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় তাহলে সবাই পাবে 1,30,000 টাকা করে। আর এরপরেও বার্নার্ড আর্নল্ডের কাছে থেকে যাবে 100 কোটি টাকা। তার সমস্ত সম্পত্তি দিয়ে বাংলাদেশের পদ্মা সেতুর মতন আরও 100টা সেতু তৈরি করা সম্ভব। আর তিনি যদি আজ থেকে কোনো কাজ না করেন তাহলে একজন অ্যাভারেজ আমেরিকানের লাইফস্টাইল ফলো করলেও তার এই সম্পত্তি শেষ হতে সময় লাগবে 4,16,000 বছরের চেয়েও বেশি সময়। আর তার সাথে বা তার মতন ধনী অন্যান্য ব্যক্তিদের সাথে আমাদের মতো সাধারণ মানুষের যে পার্থক্য সেটা হলো সাইকোলজির। সফল বা ধনী ব্যক্তিদের সাইকোলজি কেমন হয় সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে যে বইটা পড়তে হবে সেটা হলো মর্গান হাসেলের বেস্ট সেলিং বিখ্যাত বই সাইকোলজি অফ মানি। আপনারা যেন টাকার মনোবিজ্ঞান সম্পর্কে সবচেয়ে সহজ আর একদম ক্লিয়ার ধারণা পেয়ে যান সেজন্য আজকে এই বই থেকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 8টি পয়েন্ট, যেগুলো জানার পর টাকা পয়সার বিষয়ে আপনার চিন্তাভাবনাই পাল্টে যাবে। আর এছাড়া এই বইয়ের রিভিউটি যদি আপনি দেখেন আপনি বিজনেস এবং ক্যারিয়ার রিলেটেড কিছু দিক নির্দেশনাও পেয়ে যাবেন যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। তাহলে চলুন দেরি না করে ভিডিওর মূল অংশ শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, ইউ ডোন্ট নো এভরিথিং। আমরা যখন কোনো বিষয়ে সামান্য একটু জ্ঞান লাভ করি, একটুখানি জানতে পারি, তখন আমরা নিজেদেরকে ওই বিষয়ের একজন এক্সপার্ট ভাবতে শুরু করি। আর আমরা সবসময় ভাবি কি আমরা যেটা জানি সেটাই ঠিক, কিন্তু আমাদের জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে, আবার আমাদের জানাতে ভুলও থাকতে পারে। এটা আমরা কখনোই স্বীকার করতে চাই না। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। মনে করুন আপনার এক চাচা স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল, আবার আপনার এক মামাও স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল। এখন আপনার মামা স্টক মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করতে পেরেছিল, কিন্তু আপনার চাচা সেখান থেকে লস ছাড়া কিছুই পায়নি। এখন আপনি বা অন্য কেউ যখন আপনার সেই মামার কাছে স্টক মার্কেটের ব্যাপারে পরামর্শ চাইতে আসবে, তিনি তাকে উৎসাহ দিবেন আর বলবেন যে স্টক মার্কেটে অবশ্যই ইনভেস্ট করা উচিত। কিন্তু আপনার ওই চাচার কাছে স্টক মার্কেটের নাম বললেই তিনি বলবেন ভুলেও কেউ স্টক মার্কেটে ইনভেস্ট করো না, কারণ ওখানে লস ছাড়া কিছুই পাবে না। তাহলে এই দুইজনের মধ্যে কে সঠিক আর কে ভুল? এখন হতে পারে তারা দুজনেই নিজ নিজ জায়গায় সঠিক, কারণ তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে যা জানতে পেরেছে তারা সেটাই আপনাকে বলবে। মানুষ আসলে তার অভিজ্ঞতা দিয়েই পৃথিবীকে বিচার করে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীতে 700 কোটিরও বেশি মানুষ আছে, আর প্রত্যেকের এক্সপিরিয়েন্স আলাদা, প্রত্যেকের অবস্থান আলাদা, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। অর্থাৎ আমাদের নলেজ আর এক্সপিরিয়েন্সের বাইরেও অনেক অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা জানি না। আর মর্গান হাসেল এজন্যই বলেছেন যে আপনি যখন কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেবেন তখন আপনার অভিজ্ঞতার বাইরেও আরও তথ্য জানুন। আপনি অন্যদের অভিজ্ঞতা শুনুন, বই পড়ুন, সফল ব্যক্তিদের ইন্টারভিউ দেখুন, ভিডিও থেকে জানুন। আপনি যদি কোনো বিজনেসে ইনভেস্ট করতে চান তাহলে সেই বিজনেসের ব্যাপারে যতটা পারেন নলেজ গেইন করুন। প্রয়োজন হলে এই বিজনেস অন্য যারা করেছে এবং সফল হয়েছে তাদেরকে ফলো করুন, কাউকে না কাউকে রোল মডেল হিসেবে বেছে নিন। বিজনেস শুরু করার আগে কিছু মাস ওই ধরনের কোম্পানিতে চাকরি করুন এবং এক্সপিরিয়েন্স গেইন করুন। আমরা অনেক সময় শিখতে চাই না কারণ আমাদের ইগো আমাদেরকে বাধা দেয়। আমরা ভাবি যে আমরা নিজেরাই তো সব জানি, অন্যের কাছ থেকে শেখার আমাদের কোনো প্রয়োজন নেই। আর এগুলোই আসলে আমাদের জন্য ক্ষতিকর চিন্তা। তাই আপনাকে মেনে নিতে হবে যে আপনি সব কিছু জানেন না। ইউ ডোন্ট নো এভরিথিং। পয়েন্ট নাম্বার 2, নাথিং ইজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড অ্যাজ ইট সিমস। অর্থাৎ কোনো বিষয়কে বাইরে থেকে দেখে যতটা ভালো মনে হয় সেটা ততটা ভালো নাও হতে পারে, আবার যতটা খারাপ আমরা মনে করি ততটা খারাপ নাও হতে পারে। আমরা অনেক সময় অন্যদের অবস্থা দেখে নিজেদের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলি। মনে করুন আপনার কোনো বন্ধু চাকরি ছেড়ে ব্যবসা করছে আর আপনিও সিদ্ধান্ত নিলেন যে আপনিও ব্যবসা করবেন, কিংবা কেউ ব্যবসা ছেড়ে বিদেশে গিয়েছে আর আপনিও ভাবছেন আপনিও তাই করবেন। আবার এমনও হয় যে আপনি হয়তো কোনো ব্যবসার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কারো কাছে শুনলেন যে তার ওই ব্যবসায় তেমন কোনো লাভ হচ্ছে না, তখন আপনি আপনার ব্যবসার সিদ্ধান্ত বাদ দিলেন। কিন্তু অথর বলেছেন যে অন্য কারোর সফলতা বা ব্যর্থতা দেখে নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষের কাজের ক্ষেত্রে নিজস্ব আইডিয়া থাকে, স্কিল থাকে এবং ওয়ার্কিং প্রসেস থাকে। এছাড়া পরিবার, পরিবেশ, সমাজ, দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা অনেক বিষয়েও কিন্তু মানুষের কাজে প্রভাব ফেলে। আর এই পার্থক্যগুলোর কারণেই একটা কাজে কোনো মানুষ সফল হয়, আবার ঠিক একই কাজে অন্য কেউ ব্যর্থ হয়। তাই অন্যের অবস্থা দেখে কখনোই নিজের জন্য সিদ্ধান্ত নেবেন না। আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার অবস্থা, আপনার যোগ্যতা, ট্যালেন্ট এবং আনুষঙ্গিক বিষয়গুলো বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিন। নাম্বার 3, হাউ মাচ ইজ এনাফ ফর ইউ। আর এখানে লেখক অবশ্যই টাকার কথাই বুঝিয়েছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কত টাকা আয় করলে আপনি নিজেকে ধনী মনে করবেন? আপনাকে আগে ঠিক করতে হবে আপনি লাইফে কত টাকা আয় করতে চান। আর সেই অ্যামাউন্টটাকে যদি গোল হিসেবে ফিক্স না করেন তাহলে আপনি সারা জীবনই টাকার পিছনে ছুটে চলবেন, কিন্তু কোনো সন্তুষ্টি পাবেন না। অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস যখন ক্যান্সারে আক্রান্ত হন তখন তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি সারা জীবন পরিশ্রম করে যেই টাকাটা আয় করেছেন
তা দিয়ে না তো তিনি জীবনের একটা দিন কিনতে পারছেন, আর না তিনি তার অসুখের যন্ত্রণা কমাতে পারছেন। তাই টাকা পয়সা আয় করতে গিয়ে নিজের সম্পূর্ণ জীবনটাই নষ্ট করে ফেলবেন না। একটা টার্গেট ফিক্স করুন, আর সেটা অ্যাচিভ করতে পারলে নিজেকে রেস্ট দিন। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে টাকা হোক বা অন্য কোনো বিষয় হোক, অন্যের সাথে কখনোই নিজেকে কম্পেয়ার করবেন না। এটা যদি আপনি করেন তাহলে আপনি যত টাকাই আয় করেন না কেন জীবনে কখনোই সুখী হতে পারবেন না। নাম্বার 4, আন্ডারস্ট্যান্ড দ্য ইফেক্ট অফ কম্পাউন্ডিং। আপনি যদি এভারেস্টের চূড়ায় উঠতে চান তাহলে আপনাকে একটা একটা স্টেপ করে আগাতে হবে। ঠিক তেমনি ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কোটি কোটি টাকা রিটার্ন পেতে পারেন, আর সেটা হতে পারে কম্পাউন্ডিং এর মাধ্যমে। কিন্তু এটার জন্য একটাই শর্ত, সেটা হচ্ছে আপনাকে সময় দিতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি আজকে টাকা ইনভেস্ট করে আগামী মাসেই দ্বিগুণ হয়ে যাবেন বা 1 বছর পরেই আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে হবে না। টাকাকে গ্রো করার জন্য আপনাকে 10 থেকে 20 বছর বা সম্ভব হলে আরো বেশি সময় দিতে হবে। 20 বছর সময়টা শুনতে আপনার কাছে হয়তো অনেক বেশি মনে হতে পারে, কিন্তু 10,000 টাকাকে 1 কোটি টাকা পর্যন্ত গ্রো করার জন্য 20 বছর আসলে সামান্য। ওয়ারেন বাফেট এবং জিম সিমন্স দুজনই হলেন পৃথিবীর সেরা দুজন ইনভেস্টর। জিম সিমন্স তার ক্যাপিটাল থেকে 66% রিটার্ন তৈরি করেছেন, আর ওয়ারেন বাফেটের রিটার্নের পরিমাণ মাত্র 22%। তারপরেও ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ জিম সিমন্সের চেয়ে অনেক গুণ বেশি। এর কারণ কি জানেন? কারণ হলো কম্পাউন্ডিং। জিম সিমন্স ইনভেস্ট করা শুরু করেছিলেন 50 বছর বয়সে, আর ওয়ারেন বাফেট ইনভেস্ট করা শুরু করেন সেই 10 বছর বয়স থেকে। তাই আপনি এখন যত টাকাই আয় করেন না কেন সেখান থেকে একটা অংশ অবশ্যই ইনভেস্ট করুন, কারণ আপনি যত বেশি সময় ধরে ইনভেস্টমেন্টকে গ্রো করাতে পারবেন তত বেশি টাকাই আপনি রিটার্ন পাবেন। আর এই কম্পাউন্ডিং ইফেক্টকে কাজে লাগিয়ে প্রতি মাসে মাত্র 3,000 টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকা গ্রো করা সম্ভব। কিভাবে সেটা যদি আপনি জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও থেকে আপনি এটা জানতে পারবেন। নাম্বার 5, গেটিং রিচ ভার্সেস স্টেইং রিচ। তথ্য প্রযুক্তির এই সময়ে এসে আসলে টাকা আয় করাটা খুবই সহজ। গুগল বা ইউটিউবে সার্চ করলেও আপনি টাকা আয় করার অনেক উপায় জানতে পারবেন, অনলাইন আর্নিং এর বিভিন্ন কৌশল দেখতে পারবেন। কিন্তু টাকা আয় করা এখন যতটা সহজ, ধরে রাখা ততটাই কঠিন হয়ে গিয়েছে। আমাদের চারপাশে বিভিন্ন কোম্পানিগুলোর এত কৌশলী বিজ্ঞাপন, এত অভিনব ধরনের প্রচারণা যে আমরা এদের মার্কেটিং এর ফাঁদে পড়ে নিজেদের টাকা দিয়েই হোক বা লোন করেই হোক বা যে করেই হোক আমরা প্রোডাক্ট কিনে ফেলি। কখনো কখনো তো কোম্পানির প্রচারেরও দরকার হয় না, আমরা নিজ উদ্যোগে মার্কেট প্লেস থেকে সার্চ করে প্রোডাক্ট খুঁজে বের করে অর্ডার করি। আর এই কাজটা আমরা কখন বেশি করি? যখন আমাদের হাতে অতিরিক্ত টাকা থাকে। অথর এজন্যই বলেছেন যে টাকা ইনকাম করার আগে আমরা যেমন মাথা খাটাই, বুদ্ধি ব্যবহার করি, খরচ করার আগেও যেন আমরা একইভাবে চিন্তা ভাবনা করি। আমাদের হাতে যখন টাকা থাকে না তখন আমরা কোনো কিছু কেনার আগে 10 বার ভাবি, জিনিসটি কি আসলেই আমার প্রয়োজন? এই মুহূর্তেই কি এটা কেনা জরুরি? কেনার পরে এটা আমি কতদিন ব্যবহার করতে পারবো? এইসব অনেক কিছু চিন্তা ভাবনা করি। কিন্তু আমাদের হাতে মোটামুটি টাকা থাকলে চিন্তা ভাবনা ছাড়া আমরা অনেক জিনিস কিনে ফেলি, আর এটা একদমই ঠিক না। অভাবের সময় আমরা যতটা চিন্তা ভাবনা করে এবং বিবেচনা করে জিনিস কিনি, টাকা হাতে থাকলেও ততটাই চিন্তা ভাবনা করে জিনিস কেনা উচিত। একটা থিওরিতে বলা হয়েছে কোনো জিনিস তখনই কেনা উচিত যখন সেটা একসাথে 2টা কেনার সামর্থ্য আপনার থাকে। আবার অন্য একটা থিওরিতে বলা হয়েছে কোনো জিনিস কিনতে ইচ্ছা করলে আপনি অন্তত 30 দিন অপেক্ষা করুন, তারপরেও যদি আপনার মনে হয় যে জিনিসটি আপনার কেনা উচিত এবং প্রয়োজন, তাহলেই এটা কিনুন। পয়েন্ট নাম্বার 6, ল অফ লার্জ নাম্বারস। আর এই পয়েন্টে মর্গান বোঝাতে চেয়েছেন যে আপনার টার্গেট যত বড় হবে, আপনার ইনভেস্টমেন্ট যত বেশি হবে, ততই আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি যখন কোনো বড় টার্গেট সেট করবেন তখন সেটার জন্য আপনি প্রাণপণে চেষ্টা করবেন। তো আপনি টার্গেট অ্যাচিভ করতে না পারলেও এর কাছাকাছি জায়গায় অন্তত পৌঁছাতে পারবেন, এবং সেই জায়গাটাও কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আবার আপনি যখন বেশি টাকা ইনভেস্ট করবেন আপনি বেশি রিটার্ন পাবেন। আপনি যত লং টাইম ধরে ইনভেস্ট করবেন তত বেশি প্রফিট পাবেন। আবার আপনি যদি আপনার টাকাকে ভাগ করে ভিন্ন ভিন্ন জায়গায় ইনভেস্ট করেন তাহলে কিছু জায়গায় লস হলেও কিছু জায়গায় অন্তত লাভ হবে, আর ওই লাভ দ্বারাই আপনার ওভারঅল ইনভেস্টমেন্টের প্রফিট যথেষ্ট হবে। তাই লার্জ অ্যামাউন্ট ইনভেস্ট করুন, লং টাইম ধরে সেটাকে গেইন করার সুযোগ দিন, আর আপনার টাকাকে ভিন্ন ভিন্ন ভাগ করে আলাদা আলাদা জায়গায় ইনভেস্ট করুন। নাম্বার 7, বি টাইম রিচ। রিচ বা ধনী বলতে আমরা কি বুঝি? অনেক টাকা থাকা, তাই তো? কিন্তু এই বইতে অথর বলেছেন যে টাকার দিক দিয়ে ধনী হবার পাশাপাশি সময়ের দিক দিয়ে ধনী হওয়াও জরুরি। অনেক টাকা পয়সা আয় করার পেছনে কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, সেটা হলো আমাদের লাইফকে সুন্দরভাবে উপভোগ করা। আপনি হয়তো অনেক টাকাই আয় করেন, কিন্তু সেটার জন্য আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত অফিসে বসে থাকতে হয়, অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে হয়, অসুস্থ থাকলেও ছুটি নেওয়া সম্ভব হয় না, আপনি কোথাও যেতে পারেন না। তাহলে টাকা থেকেও সেটা আপনার ভোগ করার সময় নেই। বা টাইম রিচ বলতে বোঝানো হয়েছে যে আপনি
সময়ের কাছে বন্দী নন। আপনার যখন ইচ্ছা আপনি তখনই কাজ করবেন এবং যখন ইচ্ছা ছুটি নেবেন। টাকার জন্য আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে না। আর এটার জন্য আপনাকে একটা অটোমেটিক সোর্স তৈরি করতে হবে যেখান থেকে আপনি কাজ না করলেও টাকা আসতে হবে, যেটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম সোর্স যখন আপনি তৈরি করতে পারবেন তখন আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে অফিসে গিয়ে চাকরি করতে হবে না, কাজ করতে হবে না। আপনি যখন ইচ্ছা কাজ করবেন আর যখন ইচ্ছা ছুটি নেবেন, অর্থাৎ আপনার সময়কে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করবেন। তখনই আপনি হয়ে যাবেন টাইম রিচ। আর হ্যাঁ, প্যাসিভ আয়ের দারুণ 5টি উপায় জানার জন্য এই ভিডিওটি দেখতে পারেন, যেটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। পয়েন্ট নাম্বার 8, লাক্সারি ইজ নর্মাল। রাস্তায় চলার সময় হঠাৎ করে একটা মার্সিডিজ বা একটা অডি গাড়ি দেখলে আমাদের চোখ সেই গাড়িতে আটকে যায়। কারো হাতে কোনো দামি ফোন বা দামি ঘড়ি, দামি ব্যাগ দেখলে বারবার সেটার দিকে নজর যায়। এটা খুব নর্মাল একটা বিষয়, অর্থাৎ হিউম্যান সাইকোলজিটাই এমন যে লাক্সারি জিনিসের প্রতি আমাদের একটা আকর্ষণ অনুভব হয়। কিন্তু একটা জিনিস আপনি কি খেয়াল করেছেন? আপনার মনোযোগ কিন্তু ওই লাক্সারি জিনিসটা পায়। জিনিসটা কার বা কার হাতে রয়েছে সেটা কিন্তু আমরা খেয়াল করি না এবং মনেও রাখি না। তাই মানুষ যে দামি জিনিস কিনে অন্যদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে সেটা আসলে সম্পূর্ণ বৃথা। একটা গাড়ি কেনার উদ্দেশ্য হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, একটা ঘড়ি কেনার উদ্দেশ্য হলো সময় দেখা। তাই অনেক দামি গাড়ি না হয়ে যদি সাধারণ গাড়ি হয়, অনেক দামি ঘড়ি না হয়ে একটা সাধারণ ঘড়ি হয়, তাহলেও কিন্তু চলে। লেখক এখানে বলেছেন যে গরিব হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো বড়লোক হওয়ার ভান করা। তবে এই কথাগুলোর অর্থ এই নয় যে লাক্সারি জিনিস একদমই কেনা ঠিক না। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই কিনতে পারেন। তবে যারা শো অফ করার উদ্দেশ্যে কষ্ট করে বা লোন করে বা যে করেই হোক লাক্সারি জিনিস কিনে নিজেদেরকে স্পেশাল দেখাতে চায়, এখানে তাদের কথা বলা হচ্ছে। তবে আসলে কি তাই হয়? আপনার পরিচিতদের মধ্যে অনেকেই হয়তো আছে যারা আইফোন ব্যবহার করে, অ্যাপেল ওয়াচ ব্যবহার করে। আপনি কি সেটার জন্য তাদেরকে আলাদাভাবে রেসপেক্ট করেন? দেখুন, আমি বা আপনি যদি BMW গাড়ি নিয়ে কোথাও যাই তাহলে সবাই আমাদের গাড়িটাকেই দেখবে। কিন্তু মার্ক জুকারবার্গ যদি BMW গাড়ি নিয়ে কোথাও যায় তাহলে কেউ কিন্তু গাড়িটাকে নোটিস করবে না, সবাই তাকেই দেখবে। তাই অন্য ব্র্যান্ডের ভ্যালু ইউজ না করে চলুন আমরা নিজেদের ভ্যালু বাড়ানোর চেষ্টা করি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথে থাকুন।